Assalamu alaikum. Good afternoon, everyone. How are you? I think you are fine. I'm also fine. So this is Tanmay Dotto with you, and today is our English class, right? Yes, today is our English class, and today we will learn Unit 5, Lesson 5. And our story's name is Two Women. And your page number is 51 and 52. So please open your book, pen, paper, and pencil. So at first, I would like to give a big thanks to all of you who have already joined us in Facebook and Zoom. Thank you very much for joining us. ফেসবুক লাইভ থেকে যারা শুনছেন তাদের উদ্দেশ্যে একটু বলছি, আপনারা কিন্তু চাইলে বেশি বেশি করে আমাদের এই ক্লাসটা শেয়ার করে দিতে পারেন, কারণ আপনি যত বেশি ক্লাসটা শেয়ার করবেন তত আপনার পাশাপাশি আরো অনেক মানুষ কিন্তু আমাদের এই ক্লাসগুলো দেখতে পারবে এবং আমাদের এই অ্যাক্টিভিটিস গুলো সম্পর্কে জানতে পারবে। সো বেশি করে শেয়ার করবেন, বেশি করে মানুষকে জানাবেন, আর আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতদিন ধরে আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, আমাদের সাথে যারা জুমে যে সমস্ত বন্ধুরা কানেক্টেড আছেন, আপনাদেরকে আমি একটা ছোট্ট বিষয় সম্পর্কে একদম প্রথমেই বলে নেই, ঠিক আছে? সেই বিষয়টা হচ্ছে, আমাদের কি ক্লাসগুলো ভালো লাগছে? একদম মানে সত্যি কথা বলবেন, ক্লাসগুলো কি ভালো লাগছে? ওকে, সবাই থামস আপ দেখাচ্ছে, তার মানে প্রত্যেকের ভালো লাগছে। আচ্ছা, যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের একটা ছোট্ট কাজ দেব, এই কাজটা করতে হবে। সেই কাজটা হচ্ছে, আমাদের প্রত্যেকেরই হয়তোবা আমাদের প্যারেন্টস এর সাথে ছবি আছে, তাই না? আমাদের সবারই প্যারেন্টস এর সাথে ছবি রয়েছে। তো এইরকম একটা বা দুটো ছবি কিন্তু আমাদেরকে আপনাদের পাঠাতে হবে, কারণ আপনারা যে ক্লাস করছেন, সো এটা কিছুই না, আমরা জাস্ট আপনারা যে আমাদের সাথে ক্লাস করছেন এটার একটা রেকর্ড রাখার জন্য আমরা এই ছবিগুলো চাচ্ছি, দ্যাটস ইট। সো আপনাদের এই ছবিগুলো পাঠাতে হবে আমাদেরকে, এবং কোথায় পাঠাবেন, কিভাবে পাঠাবেন, প্রশ্ন একটাই। একটু স্লাইডের দিকে খেয়াল করেন, আমি সলিউশনটা দিয়ে দিচ্ছি। কোথায় কিভাবে পাঠাবেন, নিশ্চয়ই স্লাইডটা দেখতে পাচ্ছি। যদি স্লাইডটা দেখতে পাই তাহলে দেখেন এই স্লাইডের মধ্যে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস দেয়া আছে, নিশ্চয়ই আমরা সবাই দেখতে পাচ্ছি। এই ইমেল অ্যাড্রেসটা দেখুন কি দেয়া আছে, gei@jago.com.bd। আমরা কাইন্ডলি সবাই একটু স্ক্রিনশট দিয়ে নেব অথবা খাতার মধ্যে লিখে নেব, ঠিক আছে? এই ইমেল অ্যাড্রেসে আমাদেরকে এই ছবিগুলো পাঠাতে হবে, এবং ছবির পাশাপাশি দেখেন কি পাঠাতে হবে, পিকচারের সাথে আপনার মূল্যবান দু একটা অপিনিয়ন যদি থাকে, সে অপিনিয়নটাও লিখে পাঠিয়ে দিতে পারেন। ক্লাসটা আপনার কেমন লাগছে, আদৌ কি ভালো লাগছে, না শুধুই কি মাথা ঝাঁকিয়ে বলছেন না স্যার বলছে দেখে বলছি ভালো লাগছে, আসলে মোটেও ভালো লাগছে না। সো এইরকম যদি কোনো অপিনিয়ন আপনার থাকে, তো যে কোনো অপিনিয়ন কিন্তু আপনি ওই ছবিটার সাথে অ্যাটাচ করে আমাদের মেইলে পাঠিয়ে দিতে পারেন খুব শীঘ্রই। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? ওকে, আমরা কি এই ইমেল অ্যাড্রেসটা বা আমাদের কি কি লাগবে সেগুলোকে আমরা স্ক্রিনশট দিয়ে রেখেছি বা লিখে নিয়েছি? তাহলে আমরা কাইন্ডলি আজকে সবাই একটু আমাদের প্যারেন্টসদের সাথে বিষয়টা নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? যাতে করে আপনাদের প্যারেন্টসরা খুব শীঘ্রই আপনাদের সাথে তাদের ছবিগুলো অ্যাটাচ করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারে। আমরা কি এই পর্যন্ত সবাই ক্লিয়ার? তাহলে কি সামনের দিকে মুভ করব আমরা? ওকে, তাহলে স্লাইডটা আমরা একটু ক্রস করে দিচ্ছি। ওকে, এবার আমরা একটু প্রিভিয়াস ক্লাসের পড়ার দিকে যাই, যে আমরা প্রিভিয়াস ক্লাসে মূলত কি পড়েছিলাম। প্রিভিয়াস ক্লাসে আমরা লেসন 4 এ দেখেছিলাম হেলেন কেলার সম্পর্কে, হেলেন কেলার সম্পর্কে পড়েছিলাম, এবং সেখানে আমরা জেনেছিলাম যে তিনি ছিলেন একজন মহিয়সী নারী, হ্যাঁ, এবং তিনি একজন মানবতাবাদী একজন নারী ছিলেন, হিউম্যানিটারিয়ান ছিলেন। এবং আমরা দেখেছিলাম এই মানুষটা কিন্তু তিনি সুস্থ স্বাভাবিক ছিলেন না, তিনি কিন্তু অন্যান্যদের তুলনায় অসুস্থ ছিলেন, তিনি অন্ধ ছিলেন, তিনি কানে শুনতে পেতেন না, চোখে দেখতে পেতেন না। হ্যাঁ, এই অসুস্থতা থাকার পরেও তিনি কিন্তু তার প্রবল ইচ্ছার জোরে তিনি তার ফর্মাল এডুকেশন কমপ্লিট করেন, ঠিক আছে? তিনি কলেজে পড়াশোনা করেন এবং তিনি শেষ পর্যন্ত বিএ ডিগ্রি অর্জন করেন। এবং পরবর্তীতে কি করেন, তিনি এই ডিসেবল পিপলদের জন্য তিনি কিন্তু তার সারাটা জীবন কাজ করে যান। এইরকম একটা স্টোরি কিন্তু আমরা পড়েছিলাম লেসন 3 এবং লেসন 4 এ, তাই না? হেলেন কেলার সম্পর্কে। এবং আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে টু উইমেন। এই টু উইমেন যখন আমরা পড়বো তখন আমরা মূলত এই আমরা একদম প্রথমে বেগম রোকেয়া পড়েছিলাম, আমাদের কি সবার মনে আছে যে একদম ফার্স্ট এর দিকে আমরা বেগম রোকেয়া পড়েছিলাম? ওকে, এবং আমরা একদম শেষ দিকে কি পড়লাম, হেলেন কেলার পড়লাম।
এই বেগম রোকেয়া এবং হেলেন কেলার এই দুইটা মানুষের কিছু ইনফরমেশন আমরা জানার চেষ্টা করব, একদম মানে পাশাপাশি কিছু ইনফরমেশন জানার চেষ্টা করব। আর হচ্ছে আমরা চেষ্টা করব যে আরেকজন মহিয়সী নারী আছেন যার নাম হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। নিশ্চয়ই আমরা তার নামটা সবাই শুনেছি, যদি শুনে থাকি আমরা থামস আপ দিতে পারি, না শুনলে থামস আপ দেওয়ার দরকার নাই। আমরা অনেকেই শুনেছি, থামস আপ দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন জানবো, কিছু তথ্য জানবো, এবং সেখান থেকে আমরা একটা কাজ করব বাসায়। কি কাজ করব সেটা পরে বলবো, আগে ইনফরমেশন গুলো আমাদেরকে জানতে হবে। সো চলুন তাহলে দেরি না করে আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। সো আর উই রেডি? ওকে, উই আর রেডি, সো লেটস স্টার্ট। স্লাইড যদি দেখতে পাই তাহলে আমরা থামস আপ দেখাবো। ওকে, দেখুন আজকের ক্লাসে মূলত আমরা কি আলোচনা করব। হ্যাঁ, এই যে বেগম রোকেয়া এবং হেলেন কেলার, নিশ্চয়ই আমরা এই দুটো মানুষের কিছু ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছি। আপনাদের বইয়ের মধ্যে কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন আছে, কিন্তু বইয়ে একটু ট্রিক্স খাটানো আছে, কিছু কিছু ইনফরমেশন দেখবেন ব্ল্যাঙ্ক দেওয়া, ফাঁকা জায়গা, ঠিক আছে। এবং আমি দেখুন পুরো বক্সটাই আপনাদের ফিল আপ করে দিয়েছি আপনাদের সুবিধার্থে, কারণ এখানে এমন এমন কিছু ইনফরমেশন আছে যে ইনফরমেশন গুলো আপনাদের বইয়ের মধ্যে হয়তো বা নেই, আপনাদের কষ্ট করে খুঁজে বের করতে হতো। আপনাদের কাজটা আমি আরো ইজি করে দিয়েছি যাতে আপনাদের পড়তে খুব সুবিধা হয়। আমার কথা বুঝতে পেরেছেন সবাই? ওকে, সো দেখেন একদম ফার্স্টের দিকে যদি আমরা যাই, বেগম রোকেয়ার দিকে, বেগম রোকেয়ার জন্মসাল এবং হেলেন কেলারের জন্মসাল কিন্তু প্রায় কাছাকাছি, জাস্ট 2 বছরের একটা ডিফারেন্স আছে। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছেন 1880 সালে, আর হেলেন কেলার জন্মগ্রহণ করেছেন 1882, ঠিক আছে। এবং দেখেন এখানে ন্যাশনালিটি, ন্যাশনালিটি বলতে আমরা কি বুঝি, মূলত জাতীয়তা, তাই না? এই আমাদের এই যে বেগম রোকেয়া আছেন, এই বেগম রোকেয়া কিন্তু একই সাথে কি ছিলেন, বাঙালি ছিলেন এবং একই সাথে ইন্ডিয়ান ছিলেন। কারণ আমরা জানি তিনি অবিভক্ত বাংলা বা আনডিভাইডেড বেঙ্গলে তিনি বড় হয়েছেন, ঠিক আছে, যেখানে মনে করেন বাংলাদেশ আর ইন্ডিয়া, এই পশ্চিম বাংলা পূর্ব বাংলা একসাথে ছিল, ঠিক আছে। তো একসাথে থাকার কারণে আমরা বলতে পারি তিনি এট এ টাইম, তিনি যেহেতু এপার বাংলায়ও ছিলেন ওপার বাংলায়ও ছিলেন, সো এট এ টাইম তিনি বাঙালিও ছিলেন, আবার এট এ টাইম তিনি ইন্ডিয়ানও ছিলেন। অপরদিকে দেখুন হেলেন কেলারের কিন্তু এরকম দ্বৈত কোনো জাতিসত্তা, ঠিক আছে, নেই, তিনি কিন্তু জাস্ট আমেরিকান। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলি। এখানে দেখুন বেগম রোকেয়ার ফ্যামিলি আমরা আগেই পড়েছি, একদম প্রথমে অনেক রিচ ছিল তার ফ্যামিলি, কারণ তার বাবা ছিল এডুকেটেড ল্যান্ডলর্ড, একজন জমিদার ছিলেন তার বাবা। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি হেলেন কেলারের ফ্যামিলি খুব একটা বেশি রিচ ছিল না, কারণ হেলেন কেলারের ফ্যামিলির যে আর্নিং সোর্স, সেই আর্নিং সোর্সটা হতো কিভাবে, কটন প্ল্যান্টেশনের মাধ্যমে, এই তুলা চাষ করে তার ফ্যামিলি কিন্তু উপার্জন করতো। সো এখানে বলাই যায় যে তুলা চাষ করে একটা ফ্যামিলি যদি তার উপার্জন করে থাকে, আর্থিক ভাবে যদি টাকা পয়সা উপার্জন করে, তাহলে এটা খুব বেশি সচ্ছল কিন্তু ছিল না তার ফ্যামিলি, ঠিক আছে, যে আমরা ধরে নিতেই পারি। অপরদিকে আমরা দেখি ফিজিক্যাল কন্ডিশন। এই ফিজিক্যাল কন্ডিশন দেখতে পাচ্ছি আমরা যে বেগম রোকেয়া তিনি কিন্তু হেলদি অ্যান্ড নর্মাল। বেগম রোকেয়ার কিন্তু কোনো ধরনের কোনো ফিজিক্যাল ডিসএবিলিটি এ ধরনের কিন্তু কোনো ছিল না, ছিল বেগম রোকেয়ার কিন্তু এ ধরনের কোনো কিছুই ছিল না। কিন্তু অপরদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি হেলেন কেলারের কিন্তু একটা ফিজিক্যাল ডিসএবিলিটি ছিল, তাই না? হেলেন কেলার কিন্তু সুস্থ স্বাভাবিক ছিলেন না, উনি কি ছিলেন, উনি ব্লাইন্ড ছিলেন, ডেফ ছিলেন এন্ড জাম ছিলেন। উনি একই সাথে অন্ধ, বোবা এবং বধির ছিলেন, কানে শুনতে পেতেন না। এবার চলে আসি আমরা এডুকেশন। এডুকেশনের দিক থেকে দেখলে আমরা দেখি যে বেগম রোকেয়া ছিলেন সেলফ এডুকেটেড, তিনি নিজে নিজেই শিক্ষিত হয়েছিলেন। বড় ভাই ইব্রাহিমের কাছে তিনি বাংলা এবং ইংরেজি শিখেছিলেন, বিশেষ করে ইংলিশটা শিখেছিলেন বড় ভাইয়ের কাছে। হ্যাঁ, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি হেলেন কেলারের কিন্তু একটা ফর্মাল এডুকেশন আছে, কারণ হেলেন কেলার কিন্তু 1890 সালের দিকে স্কুলে ভর্তি হয়, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমরা গল্পেই পড়েছি। তো দেখুন হেলেন কেলার কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত হয়েছে, আর বেগম রোকেয়া কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত হয়নি। হ্যাঁ, উনি কিন্তু পারিবারিকভাবে বা নিজে নিজেই শিক্ষাটা অর্জন করে নিয়েছেন। এমিল লাইফ, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা এমিল লাইফ আছে। হ্যাঁ, যেমন হচ্ছে আমার এমিল লাইফ ছিল ইঞ্জিনিয়ার হব, কিন্তু আলটিমেটলি ইঞ্জিনিয়ার হতে পারি নাই, টিচার হতে গিয়েছি। আপনাদেরও নিশ্চয়ই এরকম এমিল লাইফ আছে, আপনারা ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, টিচার হবেন, এরকম অনেক এমিল লাইফ আছে আপনাদের। তেমনি ভাবে
উনাদের এইম ইন লাইফ ছিল একটু ডিফারেন্ট, যে আমাদের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার মতো এইম ইন লাইফ কিন্তু উনাদের ছিল না। উনাদের এইম ইন লাইফটা ছিল, দেখুন বেগম রোকেয়ার এইম ইন লাইফ ছিল ওয়ার্ক ফর উইমেন্স রাইট এন্ড এডুকেশন। এই নারীদের অধিকার এবং নারী শিক্ষার জন্য কাজ করাটাই ছিল ওনার একমাত্র লক্ষ্য। তিনি নারী শিক্ষার জন্য কাজ করবেন, নারীদের অধিকার আদায়ের জন্য কাজ করবেন। অপরদিকে হেলেন কেলারের এইম ইন লাইফ ছিল উনি ডিসেবল পিপলদের হেল্প করবেন, যারা অক্ষম, শারীরিকভাবে অক্ষম বা যাদের শরীরের কোন একটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না, এই সমস্ত মানুষদেরকে নিয়ে তিনি কাজ করে যাবেন। এটা ছিল হেলেন কেলারের এইম ইন লাইফ বা জীবনের লক্ষ্য। এরপরে আমরা চলে আসি অ্যাচিভমেন্ট, অর্জন। আসলে তারা যে এত কিছু করেছেন, তাদের আসলে অর্জনটা কি, তারা কি পেয়েছেন? তাদের অর্জনটা হচ্ছে, দেখুন বেগম রোকেয়া, রোকেয়া পদক গ্রেটেস্ট বেঙ্গলি, তার মানে কি, মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। আমরা আরেকটা নিউজ হয়তো বা জানি, এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলা হয়ে থাকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পাশাপাশি আরেকজন মানুষকে কিন্তু সর্বশ্রেষ্ঠ বাঙালি বলা হয়ে থাকেন, তিনি হচ্ছেন বেগম রোকেয়া, তার নিজের মাতৃভাষার প্রতি ছিল অকৃত্রিম ভালোবাসা। তো এই বেগম রোকেয়ার কিন্তু দেখেন কতগুলো অর্জন। এখন মনে করেন আমাদের যে অনিম আছে, অনিমের নামে যদি আমি এখন যে ঘোষণা করে দিই কোন অনিমের কোন একটা কাজের জন্য, যে ইটস ফর অনিম যে, তাহলে কি যে অনিমের একটা অ্যাচিভমেন্ট হলো না? যে অনিমের নামে একটা যে সারা বাংলাদেশ মানে সারা ওয়ার্ল্ড পালন করে যাচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু একটা অনিমের একটা অ্যাচিভমেন্ট। তেমনি ভাবে দেখেন বেগম রোকেয়ার নাম অনুসারে কিন্তু রোকেয়া দিবস পালিত হচ্ছে, ঠিক আছে, রোকেয়া পদক দেওয়া হয়। হ্যাঁ, এই রোকেয়া দিবসটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। আর অপরদিকে কিন্তু আমাদের হেলেন কেলারের অ্যাচিভমেন্ট হচ্ছে উনি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, এই একটা পুরস্কার, এটা একটা পুরস্কারের নাম প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। এই পুরস্কারটা উনি পেয়েছিলেন ওনার এই ডিসেবল পিপলদের নিয়ে কাজ করার জন্য। আমরা কি এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছি? আমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছি। এরপর চলে যাই ডেতে আমরা দেখতে পাচ্ছি বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন 9 ডিসেম্বর 1932, আর হেলেন কেলার মৃত্যুবরণ করেন 1 জুন 1968। আচ্ছা, এখন একটু এটা নিয়ে একটু কথা বলি, জাস্ট 30 সেকেন্ড কথা বলি। এটা হচ্ছে বেগম রোকেয়ার এই যে 9 ডিসেম্বর ওনার ওনার মৃত্যু, ওনার জন্মও কিন্তু 9 ডিসেম্বরে। 1880 সালের 9 ডিসেম্বরে কিন্তু উনি জন্মগ্রহণ করেছেন, আবার 1932 সালের 9 ডিসেম্বর উনি মৃত্যুবরণ করেছেন। এই একই তারিখে জন্ম এবং মৃত্যু হওয়ার জন্য এই 9 ডিসেম্বরটাকে আমরা রোকেয়া দিবস হিসেবে পালন করে থাকি। আমরা কি বুঝতে পেরেছি? আমরা হয়তো বা অনেকেই জানতাম না রোকেয়া দিবস কবে, বা অনেকেই জানতাম রোকেয়া দিবস 9 ডিসেম্বর, কিন্তু কেন 9 ডিসেম্বর রোকেয়া দিবস সেটা হয়তো অনেকেই জানতাম না, তো এখন হয়তো আমরা জেনে গিয়েছি। আর হেলেন কেলার মারা গিয়েছেন জুন মাসের 1 তারিখ 1968 সালে। সো এই পর্যন্ত আমাদের সবার ক্লিয়ার। সো এবার আমরা ছোট করে কিছু ইনফরমেশন করব আমাদের এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে। আমরা জানি উনি একজন নার্স ছিলেন, হ্যাঁ, এবং উনি অনেক মানুষের হেল্প করেছেন, সেবা করেছেন, এবং এই মানুষটা সম্পর্কে আমরা কিছু কথা জেনে নেব একদম ছোট ছোট ইনফরমেশন আকারে, এবং এই ইনফরমেশন গুলো নিয়ে আপনাদের একটা কাজ করতে হবে বাসায়, সেটা আমি একদম ক্লাসের একদম শেষে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন লেখাগুলো হচ্ছে, আমি কিন্তু লিখছি, ঠিক আছে। বর্ন 1820, ফ্লোরেন্স, ইটালি। ইটালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেছেন 1820 সালে এই মহিয়সী নারী, যার নাম হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। উনার প্যারেন্টস, বাবা মা অনেক রিচ ছিলেন, বিশেষ করে ওনার বাবা ছিলেন একজন জমিদার, ল্যান্ডলর্ড। এবং ওনার পড়াশোনা নিয়ে যদি বলতে হয়, তিনি পড়াশোনা করেছিলেন নার্সিং এর উপরে, ঠিক আছে, নার্সিং এর উপরে পড়াশোনা করেছিলেন। কোথায়? নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট, জার্মানিতে একটা নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। ওই নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে তিনি পড়াশোনা করেছিলেন কিসের উপরে? এই নার্সিং এর উপরে। তারপরে আমরা দেখতে পাচ্ছি, দেখুন ওনার ফার্স্ট জব, ওনার একদম প্রথম চাকরি। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই এরকম ফার্স্ট জব থাকে। আপনারা যখন বড় হবেন, আপনাদের জীবনের এই ফার্স্ট স্কুল, ফার্স্ট কলেজ, ফার্স্ট ইউনিভার্সিটি, ফার্স্ট জব, এটা কখনো আসলে ভোলার মতো না। তেমনি ভাবে হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের একদম প্রথম চাকরি বা প্রথম জবটা ছিল লন্ডন হসপিটালে। এবং ওই সময় আমরা ওনার একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটাকে আমরা বলে থাকি ক্রাইমিয়ান ওয়ার। আমরা সবাই নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছি এই ওয়ারের নামটা। একটা যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, যুদ্ধটার নাম হচ্ছে ক্রাইমিয়ান ওয়ার। এবং এই যুদ্ধটার সময় এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল টার্কিতে গিয়েছিল হচ্ছে 38 জন নার্স নিয়ে এই ব্রিটিশ সোলজার যারা আহত হয়েছিল, এই আহত ব্রিটিশ সোলজারদেরকে
সেবা করার জন্য বা অসুস্থ ব্রিটিশ সোলজারদের সেবা করার জন্য তিনি 38 জন নার্স নিয়ে টার্কিতে গিয়েছিলেন যখন ক্রাইমিয়ান ওয়ার চলছিল। আমরা এই পর্যন্ত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সবকিছু বুঝতে পেরেছি, ইনফরমেশন গুলো। ওকে, আমরা কিন্তু কোনো প্যাসেজ পড়ছি না, আমরা জাস্ট ইনফরমেশন পড়ছি। ওকে, এরপরে আমরা দেখি আরো কিছু ইনফরমেশন আছে। দেখতে পাচ্ছি আমরা ওয়ার্কড ডে অ্যান্ড নাইট টু হেল্প দ্য ওয়ান্ডেড সোলজার। সো আমরা কি ওয়ান্ডেড মানে হচ্ছে আহত, যদি আমরা কেউ না জেনে থাকি, যেহেতু আমরা ম্যাক্সিমাম ওয়ার্ডের মিনিং গুলো জেনে নিয়েছিলাম আগের ক্লাসে, তাই আমরা আজকে কোনো ওয়ার্ড মিনিং দেইনি। সো ওয়ান্ডেড এর অর্থ যদি আমরা না জেনে থাকি, এটা আমরা লিখে নিব। ওয়ান্ডেড মানে হচ্ছে আহত। এই আহত সোলজারদের সেবা করার জন্য তিনি কিন্তু দিন রাত পরিশ্রম করেছেন, ঠিক আছে। এবং যখন তিনি ইংল্যান্ডে ফিরে এসেছেন তখন তাকে একটা উপাধি দেওয়া হয়, একটা টাইটেল দেওয়া হয়। সেই টাইটেলটা হচ্ছে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বাই দ্য টাইমস, রোল ইন নার্সিং। এই নার্সিং এর যে রোলটা তিনি পালন করেছেন, এই হচ্ছে ব্রিটিশ সোলজারদের সেবা দানের পেছনে বা সেবা দিয়ে তার নার্সিং এর মাধ্যমে, তখন তিনি ইংল্যান্ডে ব্যাক করার পর তাকে তখন এই উপাধিটা দেওয়া হয়, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বাই দ্য টাইমস। এবং দেখুন পরবর্তীতে তিনি কি করেন, তিনি কিন্তু একটা লন্ডনে একটা হচ্ছে নাইটিঙ্গেল স্কুল এই নার্সদের জন্য, যাতে করে হচ্ছে নার্সরা ভালোভাবে এই নার্সিং সেবার জন্য যারা যাতে প্রস্তুত হতে পারে, এই নার্সিং সেবাটা যাতে তারা অন্যান্য মানুষকে দিতে পারে। হ্যাঁ, এই নার্সিং সেবা দেওয়ার জন্য তো ডেফিনেটলি আপনার কি লাগবে বলেন তো? এই নার্সিং এর উপর ট্রেনিং লাগবে, তাই না? এই ট্রেনিং ছাড়া তো ওই হাতুড়ি ডাক্তারদের মতো বা হাতুড়ি নার্সদের মতো বুক করে যাবেন, হয়েছে জ্বর, দিয়ে আসবেন মাথা ব্যথার ইনজেকশন, তখন তো রোগী মনে করেন শেষ। ঠিক আছে, তো এই কাজ তো করা যাবে না, এই জন্য একটা ট্রেনিং ইনস্টিটিউট লাগবে। তো সেই ট্রেনিং ইনস্টিটিউটের ব্যবস্থা কিন্তু এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল লন্ডনে করে দিয়েছিলেন, যে স্কুলটার বা ইনস্টিটিউটের নাম তিনি দিয়েছিলেন নাইটিঙ্গেল স্কুল ফর নার্সেস। ওকে, এবং তিনি মারা গিয়েছেন 1910 সালের 13th অগস্ট। 13th অগস্ট 1910 উনি মৃত্যুবরণ করেছিলেন। আমরা কি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার? ওকে, প্রত্যেকে আমরা থামস আপ দেখাচ্ছি, তার মানে আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। কতটুকু বুঝেছি বা কতটুকু মাথায় ঢুকেছে সেটা আসলে এই যে একটু পরেই বোঝা যাবে যে আপনারা কতটুকু বুঝেছেন বা কতটুকু বুঝতে পেরেছেন। ওকে, একটা পোল দিচ্ছি, দেখেন পোল যদি দেখতে পান তাহলে একটু থামস আপ দিবেন। আশা করছি পোলটা দেখতে পাচ্ছেন। কি দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই দেখতে পাচ্ছি। এবং এই পোলটা যদি আমরা দেখতে পাই তাহলে আমরা কাইন্ডলি সবাই একটু অ্যান্সার দাও স্টার্ট করব। ঝটপট করে আমরা অ্যান্সার দিয়ে দিব প্রত্যেকে। ওকে, অ্যান্সার গুলো আমি পেয়ে যাচ্ছি অলরেডি। আপনারা অ্যান্সার দেওয়া শুরু করেছেন। আর ফেসবুক লাইভ থেকে যারা শুনছেন তারা কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা অ্যান্সার গুলো আমাদেরকে জানিয়ে দিতে পারেন। ওকে, প্রথমটার অ্যান্সার বেগম রোকেয়াস ফাদার ওয়াজ ল্যান্ডলর্ড দিয়েছেন অনেকে। ওকে, অনেকে দিয়েছেন বেগম রোকেয়া, অনেকে দিয়েছেন হেলেন কেলার। 2 নাম্বার। প্রত্যেকটা উত্তরের মধ্যেই কনফিউশন কনফিউশন এন্ড কনফিউশন। ওকে, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। এন্ড করে আমি আপনাদের রেজাল্টটা শো করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। নিশ্চয়ই আমরা রেজাল্টটা দেখতে পাচ্ছি। প্রথমটা হবে বেগম রোকেয়াস ফাদার ওয়াজ ল্যান্ডলর্ড। ডেফিনেটলি আমরা এটা একদম প্রথমেই পড়েছিলাম ফার্স্ট লিসনে। বেগম রোকেয়ার বাবা একজন জমিদার ছিলেন এবং তার পরিবারটা অনেক ধনী ছিল। এবং বেগম রোকেয়ার যে স্বামী তিনিও কিন্তু খুব বড় লোক ছিলেন, খান বাহাদুর শাখাওয়াত হোসেন। হ্যাঁ, এবং তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, হু গট দ্য অ্যাওয়ার্ড প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন হেলেন কেলার, নট বেগম রোকেয়া। বেগম রোকেয়া কোনো পুরস্কার পাননি তার কাজের জন্য, কিন্তু তার নামে পুরস্কার বানানো হয়েছে, যে রোকেয়া পদক। ঠিক আছে, এরকম। কিন্তু এই প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এই পুরস্কারটা পেয়েছিলেন হেলেন কেলার। এরপর 3 নম্বরটা আমরা চলে যাচ্ছি। 3 নম্বরে আপনারা কি দিয়েছেন, হু গট দ্য টাইটেল দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বাই দ্য টাইমস। এই টাইটেলটা আসলে কে পেয়েছিলেন? টাইটেলটা হেলেন কেলার না, টাইটেলটা পেয়েছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। কয়েকজন হয়তোবা অ্যান্সারটা একটু ভুল দিয়েছেন, এই 1%, 2% মানুষজন আমরা অ্যান্সারটা ভুল দিয়ে দিয়েছি। সো আমরা নিশ্চয়ই এখন জেনে গেলাম কারেক্ট অ্যান্সারটা। সো আমরা একটু ঠিক করে নেব এই বিষয়গুলো। আমরা কি সবাই বুঝতে পেরেছি? ওকে, সো আমরা পোলটা এন্ড করে দিচ্ছি এবং আমরা একটু হোমওয়ার্কের দিকে যাই। আমি বলেছিলাম এই ইনফরমেশন গুলো নিয়ে আপনাদের একটা কাজ করতে হবে। সো ইনফরমেশন গুলো নিয়ে বেসিক্যালি কি কাজ আমাদের করতে হবে সেটা একটু আমরা দেখব। নিশ্চয়ই স্লাইড দেখতে পাচ্ছি।
এগুলো আমরা অলরেডি সব অ্যান্সার দিয়ে দিয়েছি। ওকে, দেখুন, read the above information of Florence Nightingale and make a complete passage. আমি কিন্তু আপনাদেরকে প্যাসেজ বানিয়ে দেইনি, আমি কিন্তু জাস্ট আপনাদের সাথে ইনফরমেশন গুলো শেয়ার করেছি। সো এই ইনফরমেশন গুলো যে শেয়ার করেছি, সেই ইনফরমেশন গুলোর উপর বেস করে আপনাদের কি করতে হবে, আপনাদের একটা কমপ্লিট প্যাসেজ বানাতে হবে, একটা অনুচ্ছেদ বানাতে হবে। লাইক ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বর্ন ইন এত তারিখে, ঠিক আছে, শি স্টাডিড ইন জার্মান ইনস্টিটিউট ফর নার্সিং, এরকম করে একটা প্যাসেজ বানাবেন। বুঝতে পেরেছেন? উনার যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেই ইনফরমেশন গুলো নিয়ে আমরা একটা প্যাসেজ বানাবো। সবাইকে আমরা বুঝতে পেরেছি? আমরা কি কাজটা করতে পারবো? ওকে, আমরা ডেফিনেটলি পারবো। আমরা কি সবাই স্ক্রিনশট দিয়ে নিয়েছি বা খাতার মধ্যে লিখে নিয়েছি? ওকে, আমরা সবাই স্ক্রিনশট দিয়ে নিয়েছি বা খাতায় লিখে নিয়েছি, অথবা আমাদের চিন্তার কোনো কারণ নেই, আমাদের যে জাগো ফাউন্ডেশনের ফেসবুক পেজটা আছে, যারা আমরা আগের ক্লাস মিস করেছি তাদের হচ্ছে এই ফেসবুক পেজে গিয়ে একটু স্ক্রল ডাউন করে বা একটু উপরের থেকে আমরা স্ক্রল করে করে একটু ভিডিওগুলো দেখে নিব বা ক্লাসগুলো দেখে নিব, তাহলে আমাদের জন্য বুঝতে আরো বেশি সুবিধা হবে। তো আশা করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেফিনেটলি বাড়ির কাজটা করবেন। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি এখন পরবর্তী ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছি আমরা সবাই? ভালো আছি। ওকে, এই যে প্রথমেই ক্লাসটা খুলে আপনাদের যে সুন্দর সুন্দর স্মাইল গুলা দেখে আমার খুব ভালো লাগে, সারাদিনের মনে হয় যে ক্লান্তি দূর হয়ে যায়। আচ্ছা, ওকে, আমিও ভালো আছি। আমার সাথে আজকে আরো নতুন কয়েকজন বন্ধু জয়েন করেছে, সবাইকে স্বাগতম আমাদের ঘরে বসে শিক্ষা কার্যক্রমে। সাথে সাথেই যারা আমাকে লাইভে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, তোমাদের সবাইকেও আমাদের ঘরে বসে শিক্ষা কার্যক্রমে আন্তরিক শুভেচ্ছা। আমি প্রতিদিনের মতো কাশফি আহমেদ চলে এসেছি। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কি, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, তাই না? আচ্ছা বলো তো, আজকে আমরা কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে যাচ্ছি? দেখছি অনেকেই বই খাতা খুলছে, বের করছে। ওকে, অনেকেই আমাকে বই দেখাচ্ছে। দেখি তো আমি একজনের বইকে একটু হাইলাইট করে দিই। হ্যাঁ, আমাকে ফারাদ দেখাচ্ছে, সে বাংলাদেশের জলবায়ুর বই নিয়ে আমরা নাকি আজকে আলোচনা করব। আসলেই তাই? দেখি তো আব্দুল্লাহ কি বলতে চাচ্ছে। আব্দুল্লাহ দেখি আমাকে বাংলাদেশের জলবায়ু নিয়ে আলোচনা করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা সবাই একমত, আমরা সবাই বাংলাদেশের জলবায়ু নিয়ে আলোচনা করব। গ্রেট। তার আগে আমাদেরকে জানতে হবে জলবায়ু জিনিসটা কি। ওকে, আজকে ক্লাসের জন্য কি আমরা রেডি? আমাদের সবার সামনে বই খাতা পেন্সিল খোলা আছে? ভেরি গুড। ওকে, দেন হিয়ার উই গো। যদি স্ক্রিনটা দেখা গিয়ে থাকে, মিসকে কি দেখাতে হবে? থামস আপ। ওকে, তাহলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের জলবায়ু। তাহলে চলো তার আগে আমাদের দেশে কিছু সুন্দর সুন্দর ছবি দেখে নিই। ওকে, এই ওয়েদারটা দেখে কি মনে হচ্ছে? খুব সুন্দর একটা ওয়েদার না এখানে? ওয়াও, মনে হচ্ছে এইরকম একটা মানে ক্লাউডি ওয়েদারে যদি এখন থাকতে পারতাম, সাথে বৃষ্টিও হচ্ছে টুপ 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 করে, কত মজা হচ্ছে। আব্দুল্লাহ দেখি ড্যান্স করা শুরু করে দিছে। গ্রেট। ওকে, নেক্সট চলে যাচ্ছি। এই ওয়েদারটাও খুব সুন্দর, তাই না? আমরা যদি সাজেকে কখনো গিয়ে থাকি বা যারা গিয়েছি, বা মনে করো যদি লকডাউনের পরে কি করতে পারি, যদি ঘুরতে যাই, তাহলে কি দেখা যাবে? এরকম মেঘের দেশ দেখা যাবে আমাদের, কি সুন্দর আবহাওয়া, তাই না? ওকে, চোখ বের করে রাখার কোনো দরকার নেই, আমরা আরো সুন্দর সুন্দর ছবি দেখবো এখন। এটা দেখো, এটা কত সুন্দর, সুন্দর সি বিচ, সমুদ্রের নীল পানি, তারপরে কি কত সুন্দর আকাশ, আকাশে আবার কি আছে? সাদা সাদা মেঘ। আচ্ছা, কার কার বাসার এখন মানে কাদের কাদের ওয়েদার বা আবহাওয়া এখন একটু হচ্ছে গিয়ে ঠান্ডা আবহাওয়া, বা মনে করো বাইরে একটু মেঘলা মেঘলা আছে কি? আমার এখান থেকেও কিন্তু যদি আমি বলি বা যদি দেখাতে পারতাম, আমার এখানে কিন্তু খুব একটা রোদ নেই, হালকা রোদের তাপ আছে, মানে বলতে পারো হালকার মধ্যে ঝাপসা রোদের তাপ আছে। সাথে কি হচ্ছে? সাথে কিন্তু খুব সুন্দর বাতাস বইছে। আর এই ছবিটা যদি আমরা দেখি, এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? খুব কোনো একটা জায়গায় দুর্গম এলাকায় অনেক ঝড় হচ্ছে, ঝড়ে সব লন্ড বন্ড হয়ে যাচ্ছে, তাই না? এরকম মনে হচ্ছে না এই ছবিটা দেখে?
হ্যাঁ, এরকমই আমাদের দেশের কিন্তু এক এক জায়গায় এক এক রকম চিত্র দেখা যায়। তাহলে আমরা বলতে পারি কি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন এলাকায় আবহাওয়ার কি তারতম্য ঘটছে, তাই না? এখন মনে করো আমাদের এখানকার যে তাপমাত্রা বা আবহাওয়ার যেই টেম্পারেচার সেটা কি গাজীপুর বা ময়মনসিংহ বা কক্সবাজারে কি সেম হবে? সেম হবে না, অবশ্যই ডিফারেন্ট হবে। তার আগে চলো আমরা জেনে নেই আবহাওয়া কাকে বলে। এই যে সুন্দর সুন্দর ছবিগুলা দেখলাম, এই যে আবহাওয়া পরিবর্তনের কারণগুলা আসলে কি? আচ্ছা, তোমরা চাইলে সংজ্ঞাটা লিখে নিতে পারো। কোনো একটি অঞ্চলের একদিন বা দিনের কোনো বিশেষ সময়ের বাতাসের তাপ, চাপ ও আর্দ্রতার নামই হচ্ছে কি আবহাওয়া। আমি আবার বলছি, কোনো একটি অঞ্চলের একদিন, যে কোনো পুরো একদিন হতে পারে বা যে দিনের বিশেষ একটা অংশ, মনে করো এখন যেমন একটু ক্লাউডি ওয়েদার, মেঘলা মেঘলা ভাব, সন্ধ্যার পর কি হতে পারে, সন্ধ্যার পর সেটা পরিণত হয়ে যেতে পারে ঝড়ে, অথবা এমনও হতে পারে যে খুবই জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের গরম লাগছে। তাহলে আবহাওয়াটা কিসের উপর নির্ভর করছে? কোনো একটি অঞ্চলের একদিন বা দিনের কোনো বিশেষ সময়ের বাতাসের চাপ, তাপ ও আর্দ্রতায় কি হচ্ছে আবহাওয়া। আমরা কি জানি আমাদের আজকের আবহাওয়া কত ওয়েদার আপডেট? অনেক সময় কি হয় ফোনে দেখা যায় না যে অটো ওয়েদার আপডেট চলে আসে, যদি একটু খেয়াল করবে আজকে কিন্তু ঢাকার এই মুহূর্তে তাপমাত্রা হচ্ছে 30°C। এখন তোমাদের কি ইচ্ছা করে না যে এই যে যারা ওয়েদার নিয়ে কাজ করে বা আবহাওয়া নিয়ে কাজ করে, বা আমাদের দেশে কি আছে আবহাওয়া অধিদপ্তর আছে, কোন কোন বিষয়কে মুখ্য বিবেচনা করে তারা আবহাওয়ার যে তারতম্য সেটা নির্বাচন করছে, চলো জানা যাক। নির্ধারণ পদ্ধতি, যেটা আমি একটু আগে সংজ্ঞাতেও বলেছি, সেটা হচ্ছে কি তাপমাত্রা, বায়ুর চাপ ও গতি, আর হচ্ছে বাতাসের আর্দ্রতার পরিমাণ। এই তিনটার উপর ভিত্তি করে আসলে কি করা হয়ে থাকে, এই তিনটার উপর ভিত্তি করে আবহাওয়া নির্ধারণ করা হয়ে থাকে। তোমরা যদি দেখবে যে তোমাদের পাঠ্য বইয়ের 3 নাম্বার লাইনে কিন্তু এটা লেখা আছে, দেখো, তাপমাত্রা, বায়ুর চাপ ও গতি, বাতাসের আর্দ্রতার পরিমাণ হিসাব করে কি নির্ধারণ করা হয়, আবহাওয়া নির্ধারণ করা হয়ে থাকে। তোমরা চাইলে লাইনটা দাগিয়ে নিবে, হ্যাঁ আমাকে একজন বই দেখাচ্ছে, ও দাগিয়ে ফেলেছে অলরেডি, আর তোমরা চাইলে এটা নোটও নিয়ে নিতে পারো, ঠিক আছে? এক খেয়াল করবে, আবহাওয়া প্রতিদিনও বদলাতে পারে, অথবা কি হতে পারে আবহাওয়া কিন্তু ঘন্টায় ঘন্টায়ও কি হয় চেঞ্জ হয়ে যায়। এখন আমাকে বলো যে আবহাওয়া আর জলবায়ু এই দুইটা জিনিস কি এক? কাদের কাদের মনে হচ্ছে দুইটা জিনিস এক? কারোরই মনে হচ্ছে না। তাহলে চলো জানা যাক জলবায়ু জিনিসটা কি। ছবিটিকে দেখা যাচ্ছে? ওকে, এখানে দেখো, এই ছবিটাকে যদি আমরা একদম মাঝামাঝি দুই ভাগে ভাগ করি, আমাদের কি মনে হচ্ছে, এই যে এই সাইডের ছবিটা যেখানে আমার কার্সারটা আছে, এটা দেখতে কি মনে হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা আবহাওয়া, তাই না? খুব সুন্দর একটা প্রাকৃতিক অবস্থা। আর যখনই আমরা এই সাইডে চলে যাব তখন কি মনে হচ্ছে, দেখো মাটিতে ফাটল ধরে গেছে, আকাশের অবস্থাও খুব একটা ভালো না, আর গাছেও কি নেই, গাছেও কিন্তু কোনো পাতা নেই। এটা এমনও হতে পারে যে আজ থেকে 30 বছর বা 40-50 বছর আগে এই জায়গাটা কি ছিল, এই জায়গাটাতে এরকম ছিল আমাদের আবহাওয়ার অবস্থা, সেখানে কি ছিল, সেখানে ঘাস ছিল, গাছ ছিল, সুন্দর একটি আকাশ ছিল। ঠিক 30-40 বছর পরে কি হচ্ছে, জলবায়ু যেটা পরিবর্তন ঘটেছে বা আবহাওয়ার যে পরিবর্তন ঘটেছে, তার ফলে কি হয়েছে, এখানকার প্রাকৃতিক যেখানে কি হয়েছে ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে, যার কারণে গাছের পাতা ঝরে পড়েছে, তারপরে কি হয়েছে আকাশে ঘন কালো মেঘে ছেয়ে আছে, আর মাটিতে কি ধরেছে, মাটিতে ফাটল ধরেছে। তাহলে আমরা বলতে পারি জলবায়ু কি? জলবায়ু হচ্ছে কোন অঞ্চলের 30 থেকে 40 বছরের গড় আবহাওয়া। আমি আবার বলছি, জলবায়ু হচ্ছে কোন অঞ্চলের 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে কি বলা হয়ে থাকে, জলবায়ু বলা হয়ে থাকে। একটু আগে আমরা জেনেছিলাম যে আবহাওয়া কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করছে, যেমন হচ্ছে তাপমাত্রা, বায়ুর চাপ বা আর্দ্রতা বা জলীয় বাষ্প। ঠিক তেমনি জলবায়ু কিন্তু কি হচ্ছে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করছে। এখন আমরা জানবো যে জলবায়ু আসলে কি কি বিষয়ের উপর নির্ভর করছে। ওকে, নিয়ামক বা উপাদানও বলতে পারো তোমরা। অক্ষাংশ ও দ্রাঘিমাংশ, আমরা কিন্তু জেনেছি যে অক্ষাংশ কাকে বলে, দ্রাঘিমাংশ কাকে বলে।
খেয়াল করো, অক্ষাংশের যে ভিন্নতা এবং পরিবর্তনের সাথে সাথে কি হচ্ছে, জলবায়ুর কিন্তু তারতম্য ঘটছে। কারণ কি, এই যে দেখো সূর্যের কিরণ, হ্যাঁ, সূর্যের কিরণ কি হচ্ছে, সারা বছর কিন্তু লম্বা ভাবে পড়ছে। এর ফলে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ জলবায়ু বিরাজ করে। আর মেরু অঞ্চলে কিভাবে পড়ছে, মেরু অঞ্চলে সূর্যের রশ্মি যেটা সেটা তির্যক হতে থাকে এবং জলবায়ু কি হয়, শীতল হতে থাকে। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি জলবায়ু পরিবর্তনের কারণে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের একটি বড় ধরনের ভূমিকা রয়েছে। তারপরে কি আছে, সমুদ্র থেকে দূরত্ব বা সমুদ্র থেকে অবস্থান কত দূরে। আচ্ছা, কোন স্থান সমুদ্র থেকে কতটা দূরে তার প্রেক্ষিতে কি হচ্ছে, তার প্রেক্ষিতে বাতাসের আর্দ্রতার মাত্রা নির্ভর করে এবং এই আর্দ্রতার প্রেক্ষিতে জলবায়ুর উচ্চতা অনেকাংশে নির্ভরশীল। সমুদ্র নিকটবর্তী এলাকাগুলোতে বায়ুতে কি থাকে, গরমকালে আর্দ্রতা থাকে, যার জন্য দেখবে কক্সবাজারে যখন আমরা ঘুরতে যাই গরমের দিনে কিন্তু খুব কম মানুষই গিয়ে থাকি, তাই না? আমরা কিন্তু প্রেফার করি বেশিরভাগ হচ্ছে একটু যখন শীতকাল বা মনে করো গরমটা চলে যাচ্ছে বসন্তকাল, এই টাইমে আমরা কোথায় গিয়ে থাকি, কক্সবাজারে গিয়ে আমরা বেশি মজা পেয়ে থাকি। আর শীতকালে মৃদু উষ্ণতা বিরাজ করে। এ ধরনের জলবায়ুকে কি বলে জানো, সমভাবাপন্ন জলবায়ু বলা হয়ে থাকে। এরপর হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা, এটা খুবই একটা কমন কথা, আমি তোমাদেরকে বলে দেই। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হয় জানো, তাপমাত্রা হ্রাস পায়। আমি আবার বলছি, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পেতে থাকে। একটা কথা তোমরা নোট করে নাও, যেটা হচ্ছে প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হতে থাকে, হ্রাস পেতে থাকে। মনে করো তুমি হচ্ছে গিয়ে সমুদ্রের মানে একদম সাথে দাঁড়িয়ে আছো, তখন তোমার যে তাপমাত্রা অনুভব হবে, ঠিক 1000 ফুট উপরে যখন তুমি উঠবে তখন কি হবে, 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পাবে। আমি আবার বলছি, প্রতি 1000 ফুট উচ্চতার সাথে সাথে 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হয়ে থাকে, হ্রাস পেতে থাকে। ওকে, তারপর আছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ যেহেতু আমরা অলরেডি আলোচনা করেছি। তারপরে আছে কি সমুদ্র স্রোত। ওকে, শীতল বা উষ্ণ সমুদ্র স্রোতের কারণে উপকূলবর্তী যে এলাকার আবহাওয়া সেটার পরিবর্তন পরিলক্ষিত হয়। খেয়াল করবে যে ঢাকার যে তাপমাত্রা সেটা না যত ফ্রিকুয়েন্টলি তোমার কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তার থেকে বেশি কিন্তু চেঞ্জ হচ্ছে ফ্রিকুয়েন্টলি কোথাকার তাপমাত্রা, যারা সমুদ্রের আশেপাশে থাকছে বা উপকূলীয় এলাকাগুলোতে। এর উদাহরণ হিসেবে আমি তোমাকে দিতে পারি প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের যে উষ্ণ পানির প্রবাহ, এর নিম্নের কথা উল্লেখ করা যায়, যার প্রভাবে কি হচ্ছে, উপকূলবর্তী দেশগুলোতে দীর্ঘ খরা পর্যন্ত দেখা গিয়েছে। তোমরা যদি একটু ম্যাপ নাও বা গুগলে একটু ঘাটাঘাটি করো, কি দেখবে, তোমরা দেখতে পাবে যে প্রশান্ত মহাসাগরের আশেপাশের এলাকাগুলোতে কিন্তু কি থাকে, এই যে খরা বা মাটি ফেটে যাওয়া, এটা দীর্ঘদিন ধরে কিন্তু এটা ঘটতে থাকে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি কোথায়, বনভূমির পরিমাণ ও অবস্থানে। খেয়াল করো, বনভূমির পরিমাণ যদি আমরা আলোচনা করি, বনভূমি বলতেই আমরা কি বুঝি, বন, বন মানে কি, গাছ। গাছের প্রস্বেদন এবং বাষ্পীভবনের মাধ্যমে কি হচ্ছে, জলীয় বাষ্প সেটা ঘনীভূত হয়ে বৃষ্টিপাত হচ্ছে। এর জন্য কি হয়ে থাকে, ওখানকার জলবায়ু কিন্তু বেশিরভাগই কি থাকে, একটু মেঘলা মেঘলা থাকে, বা ওখানে বৃষ্টিপাতের পরিমাণ সবসময় বেশি হয়ে থাকে। এছাড়া আরো আছে ভূমির ঢাল, মৃত্তিকার গঠন, এটাই। যদি মৃত্তিকার গঠন বলি আমি, মৃত্তিকা মানে কি, মৃত্তিকা মানে হচ্ছে গিয়ে মাটি। এখন দেখো বেলে মাটির নাম শুনেছি না আমরা সবাই, কারা কারা শুনেছি, অনেকেই শুনেছি। ওকে, বেলে মাটির বিশেষত্ব কি জানো, বেলে মাটির বিশেষত্ব হচ্ছে তা অতি দ্রুত গরম হয়ে যায় এবং অতি দ্রুত ঠান্ডাও হয়ে যায়। সেই তুলনায় কর্দমাক্তযুক্ত পলি মাটি দ্রুত গরমও হয় না, আবার দ্রুত কি হয় না, ঠান্ডাও হয় না। তাই কোন স্থানের মাটির বিশেষত্বের উপর নির্ভর করেও কিন্তু কি হচ্ছে, জলবায়ুর পরিবর্তন দেখা দিচ্ছে। এখন আমাকে বলেন, এই যে জলবায়ুর নিয়ামক গুলা বা আমরা যে আলোচনা করলাম উপাদান গুলা, কেন বা কিভাবে জলবায়ুর পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখছে, আমরা কি বুঝতে পেরেছি? গ্রেট, যদি বুঝে থাকি তাহলে আপনাদের জন্য আমার 2টা প্রশ্ন আছে। আপনি আশা করব আপনারা সুন্দর করে 2টা প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। আমি এখন একটি পোল ক্রিয়েট করব, আমি লঞ্চ করে দিচ্ছি পোলটা।
ওকে, আশা করি আপনারা সবাই পোলটা দেখতে পাচ্ছেন এবং সুন্দর করে উত্তরগুলো দিয়ে দিবেন। সায়েন্স। ওকে, কোন অঞ্চলের গড় আবহাওয়াকে কি বলে, জলবায়ু না প্রকৃতি? প্রথম প্রশ্নটা হচ্ছে কোন অঞ্চলের গড় আবহাওয়াকে কি বলে, জলবায়ু বলছে না প্রকৃতি? আমরা সবাই কি পোলটা দেখতে পাচ্ছি? ওকে, আমাকে অনেকে অ্যান্সার দিচ্ছে এখনো। কিসের উপর ভিত্তি করে আবহাওয়া নির্ধারণ করা হয়? ওকে, আমাকে 12 জন উত্তর দিয়ে দিচ্ছে, আমি বাকি সবার উত্তরের জন্য এখনো ওয়েট করে আছি, আরো 2-1 জন বাকি উত্তর দিতে। আচ্ছা, আর একজন বাকি আছে, আমরা তার উত্তরটাও নিয়ে নিব। ওকে, আমরা মোটামুটি সবাই উত্তরটা দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে 1% মতো একজনের উত্তর ভুল হয়েছে। প্রথমটা, কোন অঞ্চলের গড় আবহাওয়াকে বলা হয় জলবায়ু, প্রকৃতি নয়, প্রকৃতি নিয়ে তো আমরা কথাই বলিনি। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল কিসের উপর ভিত্তি করে আবহাওয়া নির্ধারণ করা হয়, উত্তরটি হবে আমাদের বায়ুর চাপ ও গতি, সমুদ্র স্রোতের উপর নির্ভর করে কি নির্ধারণ করা হয়, জলবায়ু। ওকে, এবার আমাকে বলেন যে কার কার সবগুলো উত্তর ঠিক হয়েছে, হাত তোলেন, 2টা উত্তরই ঠিক হয়েছে কার কার। ভেরি গুড। যার ঠিক হয় নাই কোনো সমস্যা নাই, আমরা আবার ভিডিওটা দেখে নিব, আবার মিসের লেকচার একটু শুনে নিব, আবার সুন্দর করে অ্যান্সার দিতে পারবো। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রসঙ্গে। আচ্ছা, এখন আমাকে বলেন, আমরা যে এই যে জলবায়ু নিয়ে আলোচনা করলাম বা এই যে আবহাওয়া নিয়ে আলোচনা করলাম, আমাদের সবার দায়িত্ব কি? আমাদের সবার দায়িত্ব হচ্ছে এই যে জলবায়ু সেটা যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল করা। এখন আমাকে বলেন, এই ছবিটাতে এই দিকটা কার কার ভালো লাগছে, যে প্রথম সাইডটা, বাম সাইডটা কি সুন্দর লাগছে দেখতে, ভালো লাগছে না? ডান সাইডটা, কাদের কাদের এই সাইডটা ভালো লাগছে দেখতে? কারোই না। আর এই সাইডটা কাদের কাদের ভালো লাগছে? সবার ভাল লাগছে। মনে হচ্ছে না এখনই এরকম একটা মাঠ যদি পেতাম, সবাই মিলে খেলতে যেতাম, ঘুরতে যেতাম, খুব ভাল লাগতো। অপরদিকে এই 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 দিকের অংশটা যদি দেখি, কালো ধোঁয়ায় কি হচ্ছে? কালো ধোঁয়ায় আকাশ একদম ছেয়ে গেছে, মাটিতে কি দেখা গেছে? খরা দেখা গেছে। এখন আমরা জানবো যে এই যে জলবায়ুর যে পরিবর্তন ঘটছে আসলে কেন ঘটছে, মানব সৃষ্ট কারণগুলো কি কি, আর আমরা চেষ্টা করব সেগুলো থেকে বেঁচে থাকার। প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে মানুষের জীবনযাত্রার পরিবর্তন। তারপর কি হচ্ছে? তারপর হচ্ছে ভোগ বিলাসিতা, এবং তারপর কি হচ্ছে? উন্নয়ন। এই যে 3টা কারণ, এই 3টা কারণ হচ্ছে কি, এই 3টা কারণের প্রভাব পড়ছে কোথায়? আমাদের জলবায়ুতে। মানুষের জীবন কিন্তু এখন অনেকাংশেই পরিবর্তন হয়ে গেছে। তোমরা খেয়াল করে দেখবে যে ইদানিং কি হচ্ছে, ইদানিং ঢাকা শহর, আগে তো শুধু ঢাকা শহরই ছিল, এখন মফস্বলেও কি হচ্ছে, বড় বড় হাই রাইজ বিল্ডিং তৈরি হচ্ছে, বড় বড় কি তৈরি হচ্ছে, মার্কেট তৈরি হচ্ছে। মানুষের জীবনযাত্রার মান কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে ঠিকই, কিন্তু এর প্রভাব গিয়ে পড়ছে কোথায়? আমাদের জলবায়ুতে। তারপর কি আছে? তারপর আছে ভোগ বিলাসিতা। আমাদের যে ভোগ বিলাসিতা, মনে করো যে এই হয়তো আমাদের একটা 1 গ্লাস পানি খেলে কিন্তু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করছি? সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় দরকার ছাড়াও কোমল পানীয় সেবন করছি, তাই না? ঠিক এরকমই আমরা অনেক কিছু এরকম করে থাকি যেটা আমাদের দরকার নয়, আর সেটার প্রভাব পড়ছে কোথায়? সেটার প্রভাবটা পড়ছে জলবায়ু। তারপরে আছে উন্নয়ন, যেটা আসলে না করলেই নয়, যেটা আমাদের করতেও হচ্ছে কিন্তু এটার প্রভাবটাও পড়ছে। যেমন এই ছবিটা যদি আমরা দেখি, আমাদের কি আছে, আমাদের দেশে বড় বড় সেতু নির্মাণ হচ্ছে, কিন্তু তোমাদের কি মনে হয় না আমাদের নদীতে প্রভাব পড়ছে? অবশ্যই নদীতে এর প্রভাব পড়ছে, এবং কি হচ্ছে? নদী দূষণ হচ্ছে, সাথে সাথে পরিবেশও কিন্তু দূষণ হচ্ছে। আর এর ফলশ্রুতিতে কি হচ্ছে দেখো, এর ফলশ্রুতিতে বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় হচ্ছে, খরা দেখা দিচ্ছে, এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এখন আমাদের কি উচিত হবে? আমাদের উচিত হবে যতটা সম্ভব পরিবেশের ভারসাম্যটাকে বজায় রেখে তারপরে কাজ করা, এবং ভোগ বিলাসিতা থেকে কি করা? নিজেদেরকে দূরে রাখা। ঠিক আছে, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় যেটা ছিল সেটা কি আমরা সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আজকে একটা ছোট্ট হোমওয়ার্ক দেওয়ার মাধ্যমে ক্লাসটা আমি এখানেই শেষ করছি। হোমওয়ার্কটা তোমরা তুলে নিবে। আর সবাই আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, নিরাপদে থাকবো।
ওকে, আল্লাহ হাফেজ। হোমওয়ার্কটা আমরা তুলে নিই। কোন দেশের বা অঞ্চলের জলবায়ু কিসের উপর নির্ভর করে, আর আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আল্লাহ হাফেজ সবাইকে।